প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো। এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক প্রসঙ্গগুলো নিয়ে আজকের অনুষ্ঠানে আলাপ করব। আমাদের অতিথিদের সঙ্গেও পরিচিত হওয়ার আগে দিনের শিরোনামগুলো প্রধান যেগুলো রয়েছে একটু বলে নিতে চাই, তারপরে আলোচনায় যাব। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন পর্যালোচনা করা হবে। সেই আবেদনটি বলেছেন দুদক চেয়ারম্যান, তাকে প্রোটেকশন দেওয়া হবে না সরকারের পক্ষ থেকে। এই ধরনের বার্তাও বিভিন্নভাবে দেওয়া হচ্ছে। সাবেক আইজিপি বেনজির এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের অপকর্মের দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছে বিএনপি। আওয়ামী লীগের এ বিষয়ে কোনো দায় নেই, সেটি জোরালোভাবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে সংঘর্ষ হয়েছে, ভোট বর্জনের ঘটনা ঘটেছে, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ওভারঅল ভোট সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন, বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটার উপস্থিতি এই যাত্রায় 35%। সরকার যতই অস্বীকার করুক, দেশের নির্বাচন ব্যবস্থাকে তারাই ধ্বংস করেছে, একথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর আব্দুল মঈন খান। ডিএনএ টেস্ট করতে কলকাতায় যাবেন এমপি আজিমের মেয়ে ডরিন। শাহিন সিয়ামকে দেশে ফেরাতে ইন্টারপোলে আবেদন করা হয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স এবং বেলজিয়াম, ইতিপূর্বে 3টি দেশ ফিলিস্তিন স্বীকৃতি দিয়েছে। রেড লাইন অতিক্রম করেনি ইসরায়েল, দাবি করেছে যুক্তরাষ্ট্রের অবস্থান সকলেরই জানা। রাফার গণহত্যা বা সাম্প্রতিক ঘটনা নিয়েও বিশ্বব্যাপী ঘৃণা এবং প্রতিবাদের ঝড় উঠেছে। সব বিষয়ই আলোচনার দাবি রাখে, তবে আমরা সমসাময়িক আমাদের এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলো নিয়ে আজকে আলাপ করব। শুরুতে পরিচিত হব। আজকে রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র জার্নালিস্ট, জনাব সুভাষ সিংহ রায়, সম্পাদক বাংলা বিচিত্রা, রাজনীতি বিশ্লেষক। স্বাগত আপনাদের দুজনকেই। সবই প্রধান আলোচনার বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে পারসেপশন অনুযায়ী সবসময় আমরা দুর্নীতির বিরুদ্ধে নানা ধরনের কথা শুনি দেশে এবং বিদেশে, এবং সেগুলো বিভিন্ন ক্ষেত্রে সেই বিষয়গুলো এক ধরনের ছায়া ফেলেছে। এই মুহূর্তে যে আলোচনাটা খুব জোরালো সেটা আমাদের সবারই জানা। সাবেক সেনাপ্রধান এবং পুলিশের সর্বোচ্চ 2টি পদের থেকে যে দুর্নীতির অভিযোগগুলো তাদের বিরুদ্ধে উঠেছে, সেগুলো সরকারের দিক থেকে এক ধরনের গ্রিন সিগন্যাল বা এক ধরনের সদিচ্ছার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে বলে তাদের বক্তব্যতে মনে হচ্ছে। এবং একই সঙ্গে দুর্নীতি নিয়ে যারা কাজ করেন সেই সংগঠনগুলো, বিশেষ করে দুদককেও আমরা সক্রিয় হতে দেখছি এই ব্যাপারে। জনাব এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে। আসলে সেনাবাহিনী প্রধান প্রায় 3 বছর আগে রিটায়ার করেছে। আল জাজিরা একটা রিপোর্ট করেছিল, তখনই সরকার উচিত ছিল এটা অনুসন্ধান করা, কিন্তু তখন কিন্তু করে নাই, বলে দিছে এটা মোটিভেটেড এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট। তখন কিন্তু আল জাজিরা যেভাবে রিপোর্টটা করুক না কেন, কতটুকু সত্য কতটুকু মিথ্যা তার চেয়ে বড় কথা যারা দেখেছে তারা কিন্তু এই রিপোর্টের অধিকাংশ বিশ্বাস করেছে। হ্যাঁ, তো সুতরাং আমাদের দেশে যেটা হচ্ছে একটা ডিনায়াল আপনার সিমটম সবার মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে। তো এখন তো তিনি রিটায়ার করে গেছেন, এখন তিনি ওই আমার গল্প তো আর এখানে শোনার দরকার নাই, শুধু এইটুই বলি, একজন সেক্রেটারি যখন রিটায়ার করে কেরানির টেবিলের সামনে যায় বয়ে থাকে, অর্থাৎ সে ডিজার্ম হয়ে যায়। তো উনিও তাই। এখন আপনি যদি ইউটিউব খোলেন, বেনজির এবং আপনার আজিজ আহমেদের বক্তব্য শুনতে পাবেন, বিশেষ করে 2018 সালে তাদের ভূমিকা কী ছিল তারাই বলেছে। হ্যাঁ, সুতরাং এখন এসে এই যে নানান প্রেশারে যে সরকার তাদের পক্ষ নিচ্ছে না, এটাতে যেমন আমরা খুশি, কিন্তু সরকার তো তাদের ডিস করে দিচ্ছে, অর্থাৎ ইউজ করে দিচ্ছে, এখন প্রয়োজন নেই। ব্যাপারটা সরকারের পক্ষ থেকে এইটা মনে হয়েছে। যেমন ওবায়দুল কাদের সাহেব সাধারণ সম্পাদক বলেছেন আওয়ামী লীগের দায় নাই। আওয়ামী লীগের তো দায় নাই, দায় সরকারের। সরকার নির্বাচনে তাদেরকে ব্যবহার করেছে। র্যাবের যখন চিফ ছিল তখন কিন্তু আপনার এই বেনজির সাহেব, আপনি দেখেন কিভাবে র্যাব ক্রসফায়ার করেছে। মেরিন ড্রাইভে মেজর সিনহা
আপনাকে মারার পরে ওই প্রদীপ মারলো, তারপরের থেকে কিন্তু এটা একটু কমছে। এবং যখন আমেরিকা স্যাংশন দেয় তখন এটা মোটামুটি আপনার ক্রসফায়ার দেশ থেকে উঠেই গেছে। কিন্তু তাতে কি তখনকার চাইতে আইনশৃঙ্খলা বাহিনী, আইনশৃঙ্খলা পরিস্থিতির খুব বেশি অবনতি ঘটেছে? ঘটে নাই। রাজনৈতিক যে মেরুকরণ সেটা আলাদা জিনিস, সেটা তো ক্রসফায়ারের সাথে সম্পর্কিত না। তো অর্থাৎ আমরা কোনো জিনিসকে, যেমন রাজনীতিকে রাজনীতি দিয়ে আমাদের দেশে কিন্তু আমরা রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চাই না, আমরা শক্তি প্রয়োগ করতে চাই। দ্বিতীয়টা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যেটা, এই দেশে আপনার কোনো দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই। সুতরাং সরকারে যাওয়া এবং সরকারে থাকা এটা মুখ্য। এবং এই যে সন্ত্রাসী, এই যে দুর্নীতি, এগুলো এখন বিদেশ থেকেও করে মনিটর করে। বিদেশ থেকে বাংলাদেশে আবার চাঁদাবাজি করতেছে, সন্ত্রাস করতেছে বিদেশ থেকে। এই কয়েকদিন আগেও রিপোর্ট দেখলাম, নামধাম সহ। হ্যাঁ, তো সুতরাং এখন যে অবস্থাটা চলে গেছে, আপনার দেশের ভিতরে যাকে পারলেন ধরলেন, কিন্তু বাংলাদেশে এখন এই যে যারা দুর্নীতি বলেন, সন্ত্রাস করেন, এরা কিন্তু দেশে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। না, কিন্তু একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা, আপনার সঙ্গে পরে আমরা মানে প্রাথমিক বক্তব্যটা শুনলাম, আমরা সুভাষ সিংহের কাছে যাই। সরকার এই ব্যাপারে ইন্টারফেয়ার করবে না, সরকারের কোনো দায় নেই, বা সরকার তার প্রতিষ্ঠানগুলোকে তাদের মতো করে কার্যক্রম চালানোর জন্য একটা রাস্তা করে দিয়েছে বলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে। কিন্তু একই সঙ্গে কিছু সংশয়ও প্রকাশ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা সরকারের দায় আছে। যারা বিরোধী সমালোচক আছেন তারা এই প্রসঙ্গটা এইভাবে তুলছেন। আপনি কিভাবে দেখেন? একটা ব্যাপার তো পরিষ্কার যে যেই দুটো বিষয় নিয়ে এখন আলোচনায় রয়েছে, সেই বিষয়তে সরকার তার অবস্থান পরিষ্কার করেছে, এবং এই অবস্থান পরিষ্কার করতে যেয়ে অনেকগুলো প্রশ্নের যে ডালপালা মেলছে যে তারা এত ক্ষমতাধর কী করে হলো, এখন তো ব্যাপারগুলো আসছে। এবং তারা যে কর্মকাণ্ড করেছে সরকারের সমর্থন ছাড়া কি সম্ভব হয়েছে? কিন্তু পৃথিবীর যে কোনো দেশে গণতান্ত্রিক সরকারের কাঠামোতে যারা কাজ করেন, তারা কিন্তু সেখানে ব্যক্তি কখনো উল্লেখযোগ্য বিষয় হিসেবে থাকে না। কোনো কোনো ক্ষেত্রে একটু আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন, কিংবা তারা নানান ধরনের আলোচনায় সীমাবদ্ধ রাখবারও চেষ্টা করেন, কিন্তু সেটাই কিন্তু সব নয়। এখনও আমাদের সামনে একটা দারুণ সুযোগ এসেছে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে আমাদের বাধাগুলো রয়েছে বলে আমরা মনে করতাম, সেগুলোর আস্তে আস্তে সেটা জট খোলা শুরু করেছে বলে অনেকে মনে করছেন। তা সেই জট খোলাটা তো আমাদের জন্য, গণতান্ত্রিক কাঠামোর জন্য অনেক স্বস্তিকর অবস্থান। কেননা এই যে সরকার অবস্থান তার পরিষ্কার করার পর এটা তো পরিষ্কার করেছে যে সরকার যে তাদের অবস্থান ক্ষেত্রে তারা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। অতীতে বাধা হয়ে দাঁড়িয়েছে। 21শে আগস্টে গ্রেনেড হামলার পর যারা এই ঘটনার সাথে সুস্পষ্টভাবে জড়িত ছিল তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং গোয়েন্দা সংস্থার একটা প্রধান, সে আপনি ভালো জানেন, সবাই জানেন, তিনি মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলেন যে তাকে বিদেশে পাঠানো ঠিক হচ্ছে কিনা। তখন সরকার প্রধানের পক্ষ থেকে, তৎকালীন সময়ের কথা বলছি, বলা হয়েছিল এটা তোমার দেখবার বিষয় না। অতএব সেই জায়গার থেকে কতখানি অগ্রগতি হয়েছে, এই দুটো আলোচনা আমরা কিন্তু ওই জায়গায় সীমাবদ্ধ রাখছি কিনা, যে অগ্রগতির জায়গাটা হয়েছে কিনা, সেই জায়গায় আমাদের দৃশ্যমানতা কতখানি এসেছে। দুর্নীতি দমন কমিশনকে একসময় বলা হতো দাঁত নেই, নখ নেই, এবং তারা একটা ওয়াশিং মেশিনের মতন। এই আলোচনা তো অনেক লম্বা আলোচনা, কিন্তু তারাই কিন্তু আগ্রহী হয়ে এবং তারা বলবো স্বপ্রণোদিত হয়েই তারা যে এই কার্যক্রম এবং অনুসন্ধান এবং আইনি প্রক্রিয়ার দ্রুততার সাথে এগিয়েছে, এটা একটা বড় ধরনের অগ্রগতি। আমি মনে করি গণতান্ত্রিক কাঠামোতে আমরা বেশ অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি। এইটা আমার কাছে কিন্তু একটা উপলব্ধির জায়গা। এবং অনেকের সাথে আমি কথা বলেছি যারা সরকারি দলের সাথে সংশ্লিষ্ট, যারা এই সরকারের ভালো চায় এমন মানুষের সাথে যে আমি কথা বলেছি,
এই সরকারের চূড়ান্তভাবে যারা বিরোধিতা করে তাদের সাথেও আমি কথা বলেছি, এবং মাঝখানতে যে কথাটা বেরিয়ে আসছে যে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনি যদি মোটা দাগের চিহ্নিত করেন আপনি কিন্তু এটা দেখতে পারবেন। জনাব এটা একটা উল্লেখযোগ্য অগ্রগতি। এমএআজ, আপনি মনে করেন কি না এটা সরকারের যে গভীর উপলব্ধিজনিত কার্যক্রমটা শুরু হয়েছে, নাকি এখানেও এক ধরনের রাজনৈতিক কৌশল অথবা অন্য কোনো চাপ, অন্য কোনো বিষয় এটার সঙ্গে সম্পৃক্ত আছে যেখানে সরকার টু মানে ফিলিং কম্পেল টু মানে কি হলো পারসু দিস? দেখেন, এখানে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় জড়িত। যেমন আইজিবি সাহেব, তিনি ডিএমপি কমিশনার ছিলেন, তিনি র্যাবের প্রধান ছিলেন, তিনি আইজিপি ছিলেন। মাঝখানে তাকে শুদ্ধচার সার্টিফিকেটও দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি খুব পরিষ্কার লোক। কিন্তু আশ্চর্য হয়ে গেছি, একজন চাকরিজীবীর এত সম্পদ থাকতে পারে এটা কেউ বাংলাদেশের কেউ বিশ্বাস করছে না। এখন আবার শুরু হয়েছে, ইন্টেলিজেন্স ইউনিটকে দায়িত্ব দুদক লিখেছে যে বাইরে কোনো সম্পদ আছে কিনা, শুনতে পাচ্ছি যে বাইরেও আছে। হ্যাঁ, আবার কোনো টাকা পয়সা যা আছে এটা যাতে পাচার না করে ফেলতে পারে এ ব্যাপারেও স্টেপ নেওয়া হচ্ছে। তো এখন এই বেনজির 3 বছর ধরে রিটায়ার করছে, কোনো সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় নাই। কিন্তু অতীত বলছে তাকে আপনার রিওয়ার্ডেড করা হয়েছে প্রত্যেকটা স্টেজে, যতটুকু পাওয়া দরকার ততটুকুই পেয়েছে। তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছে, তার জীবনে যা পাওয়ার সব পাইছে। হ্যাঁ, তো সরকার কি পুরোটা অন্ধ? সরকারের কোনো মেশিনারিজ নাই? এই লোকটা এত সম্পদ, এত টাকার মালিক হয়ে গেল, শুদ্ধাচার সার্টিফিকেট দিয়ে দিল সরকার। এটা দেওয়ার সময় তো একটা নিশ্চয়ই একটা তদন্ত হয়েছে বা কোনো একটা চিন্তা করা হয়েছে, হয় নাই। দ্বিতীয়টা হচ্ছে ধরেন, কিন্তু এই যে বাস্তবতা তো অস্বীকার করবেন না যে বাংলাদেশে ওই যে উনি সুবাদার যেরকম বলল যে ক্ষমতা কাঠামোর মধ্যে যখন ব্যক্তি যে রোলগুলো প্লে করেন, এই ধরনের যে মনিটরিং, ওভারসাইট বা জবাবদিহিতা এস্টাবলিশ করার মেকানিজমটা আমরা ওইভাবে সুস্থতার সঙ্গে গড়ে তুলতে পারি না। সে কারণে অনেক ব্যক্তি তারা বেপরোয়া হয়ে যান এবং সেই কার্য। এটা ঠিক আছে, এ কথার সাথে একমত। কিন্তু আমি বলি, আগে ক্লিয়ার করে নেই, ধরেন সেনাবাহিনীর চিফ, এখানে বাংলাদেশ সরকার, আমাদের সরকার আমেরিকার সাথে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং করতে চেষ্টা করছেই, তারা নিষেধাজ্ঞা দিয়ে বসছে। এখন এটাকে যদি আবার সরকার ধামাচাপা দিতে চায় তাহলে কিন্তু নিষেধাজ্ঞা তো এখন দুজনের উপরেই নিষেধাজ্ঞা, দুইজনের মধ্যেই আছে। ধরেন সেনাবাহিনীর চিফ আজিজ আহমেদ আর বেনজির, যতই টাকাওয়ালা বেনজির বেশি হোক না কেন, গুরুত্বের দিক থেকে অবশ্যই আজিজ আহমেদ বেশি, কিন্তু সেনাবাহিনী প্রধান তো তিনি। জি অবশ্যই। আর সরকার শেষে আলাদা আইনে, ভিসা নীতিতে না, আলাদা আইনে দুর্নীতি এবং সরকারি প্রতিষ্ঠানগুলি মানে নিষ্ক্রিয় করে ফেলেছে, তাতে জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তার উপরে চাষটা কিন্তু ভিন্ন। সুতরাং এখানে সরকারকে কিছু করতে হবে। এই জন্যই আমার ধারণা এই দুই, একটা হলো জনগণের প্রেশার। না, কিন্তু সরকার এখানে করতে হবে কেন ভাবছেন? করতে অলরেডি হবে। তো তারা নিষেধাজ্ঞার মধ্যে ফেলেছে এবং উনি রিটায়ার্ড, ওনার কার্যকারিতার দিক থেকে এই নিষেধাজ্ঞা ওনার ব্যক্তি জীবনের উপরে তেমন কোনো বড় প্রভাব ফেলছে না, তো সরকার এটা নিয়ে এত না, দুশ্চিন্তার মধ্যে উনিও পড়ে কেন? বলছে যে আমি আমেরিকায় যেতে দিবে না, যাব না বলছে। এটাও বলেছেন যে এই দায় সরকারেরও আছে। হ্যাঁ, এটাও বলছে যে সরকারের দায় তো অবশ্যই আছে। ওনাকেও তো প্রমোশন দিতে দিতে চিফ, আর্মি চিফ বানিয়েছে, তাকে দিয়ে তো ইলেকশনে কাজ করাইছে। আমি বলতাম তো, আপনি সার্চ দেন ইউটিউবে পাবেন তো তার বক্তৃতা। বেনজির আহমেদের বক্তৃতা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই তো বুঝবেন। বডিতে যখনই বক্তৃতা দিছে তার কি ফেরোসাস একটা ভাব ছিল। আগে আইজিপি ছিল না, বহু আইজিপি ছিল। হ্যাঁ, তার ভিতরে দু একজন নিয়ে কথা আছে বটে, কিন্তু এই আইজিপি, বেনজিরের মতো আইজিপি আমার মনে হয় বাংলাদেশে কেউ দেখে নাই। হ্যাঁ, তো সুতরাং আমার মনে হয় যে এক হচ্ছে যে আজিজ আহমেদের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপে পড়েছে সরকার, আর বেনজির আহমেদের ব্যাপারে লোকাল জনগণের ভিতরে একদম তিরস্কৃত একটা ভাব, প্রেশার পড়েছে। এই কারণে বাধ্য হয়ে এখন ছাড় দিচ্ছে, এদেরকে ডিস করে দিচ্ছে। তাদেরকে ইউজ করার তো শেষ, রিটায়ার করে গেছে, প্রয়োজন নাই। জনাব সুভাষ সিংহ রায়, মূল প্রশ্ন ওই একই জায়গায় যে সরকার কি করে দায় এড়ায়। এখন যতই সদিচ্ছার প্রকাশ ঘটাক না কেন, সরকার কি করে দাঁড়ায় এরকম শীর্ষ
এই ধরনের দুটো প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার এরকম র্যাম্পেন্ট পারভেসিভ কারাপশনের কথা চার্জ উঠেছে এবং সেটা তাদের এখন বক্তব্য বিবৃতিতে যদিও প্রমাণ সাপেক্ষ তাদেরকে এখনই আপনি সুনিশ্চিতভাবে দোষী বা দুর্নীতিবাজ বলতে পারেন না, আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়তো সেটা প্রতিষ্ঠিত হবে, কিন্তু সরকারের বক্তব্যে মনে হচ্ছে যে তারা এটাকে এন্ডোর্স করছেন, বাট এটা ডিউরিং তাদের সময় এবং তারা এটার বেনিফিশিয়ারি। এই অভিযোগটা কিভাবে খণ্ডানো যায়? না, আমি একটা কথা অনুরোধ করব সকলকে, মানে আজিজ ভাই তো সরকার বিরোধী একজন ভয়ঙ্কর মানুষ, কে কইছে? তাকেও অনুরোধ করব যে এক পেশে কথা না বলতে, এবং আমিও নিজেকে প্রশ্ন করব, আমিও সবসময় যেন এক পেশে কথা না বলি। আমি এটা সংবাদের অংশ পাঠ করছি। পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ ও তার পরিবারের নামে থাকা সব স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে কক্সবাজারের 9টি সহ গোপালগঞ্জেও তার সম্পদ কেনার 83টি দলিল ও 33টি অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছে। বৃহস্পতিবার 23শে মে ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জগলুল হোসেন এই আদেশ দেন। তা এরকম একটি সংবাদ আজিজ ভাই কোনদিন কল্পনা করেছে যে আওয়ামী লীগ সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল এরকম একটি সংবাদ দেখবার মতন সুযোগ থেকে তার হয়েছে? না, হয়নি। হয়নি। বেনজিরের মতো এরকম লোক না, পাওয়া যায় না। হ্যাঁ, এর চেয়ে ভয়ঙ্কর ছিল। আপনি যারা 21শে আগস্টের ঘটনার সাথে যুক্ত, যারা চট্টগ্রামের লালদিঘি ময়দানে, কিন্তু যেই অ্যামাউন্টের আপনার স্থাবর অস্থাবর সম্পদের কথাটা বললেন, এটা কি কল্পনা করা যায় যে ডিউরিং গভর্নমেন্ট আমি বলিনি আপনাকে, আমি সেকেন্ড ইনস্টলমেন্ট আরো বাড়িয়েছে। সেকেন্ড ইনস্টলমেন্ট আরো বয়স বাড়তেছে, এই যে এই কথা আপনার পক্ষে বলতে না, বয়স বাড়ছে, উতলা হচ্ছে, অত অকারণে চঞ্চল হবেন না। আমি খুব খোলামেলা যে কথাটা বলি যে আপনাকে রাষ্ট্র ব্যবস্থাপনায় যখন থাকতে হয় তখন রাষ্ট্র ব্যবস্থাপনার যে কাঠামোতে যারা গুরুত্বপূর্ণ জায়গায় বসেন তারা সবসময় কি দেখা গেছে যে তারা ধোয়া তুলসী পাতা। সরকার যখন তাদেরকে বিভিন্ন দায়িত্বে বসিয়েছেন প্রাথমিকভাবে যাচাই বাছাই করে নিশ্চয়ই বসিয়েছে, ব্যাকগ্রাউন্ড চেক তো হবে, হয়েছে, কিন্তু তার মনে মনে কি আছে এবং তার ওই পদে যাওয়ার পরে সে কতটুকু যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়, এই প্রচলিত প্রবাদ তো আছেই। অতএব তো তখন সরকার কাঠামোতে তো সেটার একটা ওভারসাইট, সেটার একটা মনিটরিং, সেটার একটা বিচার বিভাগীয় তদন্ত বা সেগুলোর তো ব্যাপার আছে যে কেউ যাতে নিয়ন্ত্রণহীন না হয়ে যেতে পারে। আপনার এই কথার সাথে আমি কোনোটাই দ্বিমত পোষণ করছি না, কিন্তু পার্লামেন্ট আছে। আজিজ ভাইয়ের যে উচ্ছ্বাস দেখছি যে এই একটা সরকার বিরোধী দুটো সাবজেক্ট পাওয়া গেছে, চালানো যাবে 3 মাস, ব্যাপারটা তো তেমন না। ব্যাপারটা হচ্ছে সরকার আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে, এটা আমি জোর গলায় বলতে পারি। এটা অস্বীকার করবেন কি করে জনাব? এইটা এত গুরুত্বপূর্ণ, এই জন্যই করব, স্পেশাল জজ তিনি এইরকম একটি আদেশ রায় দিতে ওই পেরেছেন, সময় এত তাৎক্ষণিকভাবে দেবেন এত অল্প সময়ের মধ্যে, কে কোনো ভাবতে পেরেছেন? আচ্ছা, এই ভাবনার জায়গাটা কিন্তু তৈরি হয়নি। একটু শুনে আসি আগেই যে বলি, উনি কি জবাব দেন। এটা আমরা অনিয়ারে বলতে পারবো না। ঘটনা তো অন্য জায়গায়, সরকার কিন্তু এটা কিছু করে নাই। অন্য জায়গায় 2 ব্যবসায়ী হাউসের ভিতরে দ্বন্দ্বে আপনার বেনজির ফাঁসে গেছে, কালের কণ্ঠে নিউজ করছে। এরপরে ব্যারিস্টার সুমন হেতে ঢুকছে এর ভিতরে, প্যাঁচ লেগে গেছে। এখন কোর্টও আমি বলবো বাধ্য হয়েছে। সরকারের হাত বলা হয় অনেক লম্বা। আচ্ছা ঠিক আছে, না, আপনি কি মনে করেন আইন সরকার যদি তার নিজস্ব গতিতে মানুষ যদি চলতে দেয় এই জায়গাটা আপনি না, ঠিক আছে। আমার কথা হলো যে সমাজে ধরেন বদি ইয়াবা বেবদি ছিল না, সারা বাংলাদেশ ধরে এটা সিসি করছে না, বদিকে বাদ শিখিয়ে দিছে, তার ওয়াইফকে নমিনেশন দিছে। তার মানে কি সরকারের সদিচ্ছা আছে? সদিচ্ছা আছে, কিন্তু তার ওই গ্রিপ থেকে কিন্তু লুৎফুজ্জামান বাবু লুকুং শত্রুজ, এটা তো বাদ দেওয়ার কোনো হিসাব ছিল না। এটা বিবেচনা করেন কোথায় লুৎফুজ্জামান বাবর আর কোথায় এটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত। আরে স্বরাষ্ট্রমন্ত্রীর 10টা স্বরাষ্ট্রমন্ত্রীর সমান হলো বেনজির আহমেদ। বাহ, কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী হলো পদ গাজরের কথা না গুলো, পদ পাইলি বুড়ো বয়সে গাজরের কথা না গুলো। শোনেন, এখন বিষয়টা হলো যে আইনের শাসন। ক্যাসিনো কোন উদ্দেশ্যে শুরু করছিল, কোথায় গেল ক্যাসিনো বলেন?
বদি ইয়াবার তারা কি আইনে জিরো বাইরে গেছে? টলারেন্স, কি আসছে? অথচ শুধুমাত্র বিদ্যুৎ খাতে ইন্ডিমিনিটি দিয়া টাকা পয়সা সব লুট করে নিয়ে দিতেছে তো এই তো অপমানিত শক্তি গভর্নমেন্ট নিয়ে বানাচ্ছে তো এগুলি। তো অপমানিত ওইভাবেই বেনজিরকেও উদাসীনতা তার ব্যাপারে ছিল, তাকে ব্যবহার তাকে দরকার। ঠিক আপনার সেনাবাহিনী প্রধানের ব্যাপারেও তাই ছিল। এখন আমি যেটা বললাম, এটা আমার বক্তব্য হচ্ছে যে একটা হলো জনগণের প্রেশার, দেশের প্রেশার, আর একটা হলো আপনি যেটা বললেন বাইরের শক্তি কি। দেখেন গত পরশু দিনের আগের দিন আচ্ছা, আপনি বলুন তো, বৈঠকে শেষ জনগণের করি। চাপ একটা গণতান্ত্রিক সরকার কাঠামোর জন্য খুব ইতিবাচক নয়? হ্যাঁ, ইতিবাচক। জনগণের চাপ যদি এই জন্যই- সরকার যদি অনুভব এই করে, জন্যই বলছি সেটা কি সরকারের জন্য ইতিবাচক এটা না? ভালো দিক, মানুষের ভালো জন্য দিক। ইতিবাচক না? ভালো দিক, এই আমি জন্যই আপনাকে বলছি। বলি দেখেন, আমার কাছে অর্থাৎ- একটা রিপোর্ট রয়েছে, শুনেন, রিপোর্ট রয়েছে, এই যে রিপোর্ট হয়েছে সমকালে, বিশাল রিপোর্ট, সেই রিপোর্ট তারেক রহমানের টাকা কোথায় গচ্ছিত আছে ব্রিটিশ ইয়েতে ব্যাংকে, খন্দকার মোশাররফ হোসেনের টাকা কোথায় আছে, সব রিপোর্ট প্রকাশিত হয়েছে। বিএনপির একজন নেতাও কি এর প্রতিবাদ করেছে? আপনি দুর্নীতির কথা বলছেন, ওই তো সৈয়দ কি যেন ইব্রাহিম সাহেব, সে বলছিল না দুর্নীতির ওয়ান স্টপ সার্ভিস হাওয়া ভবন। আপনি এই কথাগুলো এটা এমন কই একটা লাভ কথা- নেই। ইব্রাহিম সাহেব না, না, তো আবার 12 কোটি টাকা পায় আরে ইলেকশনে কি গেছে, কত টাকা সে আপনি নিজেই দেখছেন? বলছে, আপনি চোখে দেখছেন? নিজে বলছে আমি 12 আরে কোটি কি টাকা আশ্চর্য পাইছি, কথা। আমি লোন বলছে- হয়ে গেছি। আরে কি- ইউটিউবে বলছে, তারেক আরে রহমানের কি সাথে কথা আশ্চর্য বলার সময় বলছে, তারেক রহমান তাকে বলছে ইলেকশনে যায় না, সে কয় যে আমি অনেক দেনা হয়ে গেছি, আমি 12 কোটি টাকা পাচ্ছি, কয়ে দিছে তো, ইউটিউবে আছে তো, সার্চ আরে দেন একজন পাবেন। একজন মানুষ যাই হোক, আত্মপক্ষ আমি সমর্থন আমাকে করে যেটা বলবে, আমি এটাই একটু- সব। আমি একটু শেষ করি, শোনেন। আমার কথা আপনার কথা তো হচ্ছে শেষ নাই আসলে। না, শেষ নাই না, আমি বলতেছি যে আইনের আপনার শেষ শাসন, কথাই হচ্ছে সরকার বিরোধিতা। আইনের শাসন, আইন এত সেরাবেরা হয়ে গেছে, পুলিশ এবং সরকারি দল যে চাঁদাবাজি সারা বাংলাদেশে করতেছে, এটাই তো চেক দেওয়া সম্ভব না সরকারের পক্ষে, যে জায়গায় নিয়ে গেছে। বাহ। বাংলাদেশে ইয়ার মতো, রাশিয়ার মতো যে অলিগার্ক তৈরি করে দিছে 10-12টা হাউস, এদেরকে তো ধরা ছোঁয়ার বাইরে। আচ্ছা, সরকার ধরা ছোঁয়ার বাইরে। আপনাকে একটু থামাই, যেটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, মানে এখান থেকে যেটা আমার উপলব্ধি, সেটা হচ্ছে যে এখন ওনারা রিটায়ার করার পরে ওনাদের বিরুদ্ধে একটা সদিচ্ছার প্রকাশ, আমি আপনার সঙ্গে একমত যে সরকার চাপে পড়ে হোক, সদিচ্ছার বহিঃপ্রকাশ হোক, প্রসেসটা ইনিশিয়েটেড শুরু হয়েছে এবং এটা জনচাপও থাকতে পারে, জনচাপও আছে, পারসেপশন। কিন্তু এখনও তো ধরেন যারা ক্ষমতার মধ্যে আছে, এই যে উনি যেটা ইঙ্গিত করছেন যে এক্সিস্টিং সিস্টেম যে কারাপশনটা চলছে, সেটা চেক করার কোনো সদিচ্ছা সরকার দেখাতে পেরেছে কিনা। ইভেন ধরেন আপনার সরকারের মন্ত্রিসভার সদস্য, কিন্তু দেখা যায় যে তার ওভারসিজ তার সম্পদের পরিমাণ কয়েক হাজার কোটি টাকার, এবং সেটা কিভাবে সেটা তৈরি হয়েছে তখন কিন্তু সরকারের কোনো নজরদারি ছিল না, এবং সেটার জন্য কনসিকুয়েন্টলি আমরা অনেক কিছু দেখলাম পরবর্তীতে, মন্ত্রিসভায় সদস্য না হওয়া বা ইত্যাদি এগুলো। কিন্তু যিনি ক্ষমতায় আছেন তখন কি এই সিস্টেমটা, এই কাঠামোগত পরিবর্তনটা কি? ভাই আমি বিনয়ের সাথে বলি, আখতারুজ্জামান চৌধুরী বাবু এক প্রজন্মের বড় লোক না, এবং তার সন্তান বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনার অগ্রগতিতে যে ভূমিকা রেখেছে, এটা তো আপনার টেলিভিশন সহ সমস্ত গণমাধ্যমে প্রশংসিত হয়েছে। এবং তিনি তো সংবাদ সম্মেলন করে চ্যালেঞ্জ দিয়েছে, যদি এখান থেকে তার কোনো উপার্জন হয়ে থাকে দেশের থেকে, সে ব্যাপারে তিনি বলছেন তিনি যা আইনের শাস্তি হয় তিনি তাই নেবেন। ব্যাপারটা এখানেই যে আমরা এই যে কথাগুলো গালগপ্প আকারে ছাড়াই, তার মধ্যে গল্পকার হিসেবে একজন এম এ আজিজ ভাইও আছে, অর্থাৎ সুযোগ পেলেই ফোন কেটে বসবেন। বেনজিরও আমি তো আমি বলি না না, আপনি আনলেস যখন না, আমি একটু আপনি কন্টিনিউ করবেন কিনা, আনলেস আর নিউজ পেপার মানে কি বলছে রিভিলস অল দিস ইনফরমেশন, আপনার কোনো কাঠামোগত কোনো মেকানিজম কি আছে যেটার মাধ্যমে আপনি একজন বেনজিরকে আনআর্থ করতে পারেন, তাকে ডিসকভার করতে পারেন, তাকে এক্সপোজ করতে পারেন? সেরকম উদাহরণ তো একজনও ওইভাবে দেখা যাচ্ছে না, আচ্ছা, সেটাই আপনি হলো বরং কনসার্ন। একটা উদাহরণ দিই। জেনারেল সরওয়ার্দী বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, সেনা প্রধান ছাড়া সবকটি সেনাবাহিনীর দায়িত্ব পেয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বের যে সংস্থা তার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কোনোদিন সরকার কি ভেবেছে, সরকারের লোক কি ভেবেছে এই লোক এত উল্টো পথে হাঁটার লোক? অতএব মানুষের মনে কখন কি জাগ্রত হয়, কখন তার মতিগতি পরিবর্তন হয়, কেউ কি বলতে পারবে? আজকে আজিজ ভাই যে সরকারের বিরুদ্ধে এত রকম গাল গপ্প কালকে সরকারের পক্ষেও বলে ফেলতে আপনি পারে। দেখুন 3 মাস পরে তো দেখা যাবে এই গপ্প তার পরিবর্তন হয়ে গেছে, যে আমি যখন যা বলেছি তখন তো ঠিক বলি নাই।
হতে তো পারে, কারণ এখন তো ইতিহাস তো সেটা অনেক তো আছে। হচ্ছেই, যেমন ইতিহাস তো আছে। জেনারেল ইব্রাহিম সাহেবের কথা আছে, এরকম ইতিহাস অনেক আছে। তা সেই ইতিহাসের জায়গায় আমি একটা খোলামেলা বলি, আজকের বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আইনের শাসন বলতে কিচ্ছু ছিল না, এবং এমন একটি কালো আইন করা হয়েছে এবং পার্লামেন্টে করা হয়েছে যে কোনো হত্যাকাণ্ডের বিচার করা যাবে না। বঙ্গবন্ধুর পরিবারের হত্যাকাণ্ড, 4 নেতার হত্যাকাণ্ড এবং এর মাঝে যত হত্যাকাণ্ড হয়েছে কোনো হত্যাকাণ্ডের বিচার করা যাবে না। সেই পরবর্তীতে এই যে ফিরিয়ে আসা, এই যে উদ্যোগ গ্রহণ করা এবং সরকার এটাকে সাধুবাদ জানানো, কিংবা সরকার এ ব্যাপারে বাধা না দেওয়া, কিংবা সরকার নির্দেশ দেওয়া যে আইনের গতিতে চলবে, এটা বাংলাদেশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা এই আলোচনা এখানেই শেষ করি। আমরা দেখব সামনের দিনগুলোতে কোন দিকে অগ্রসর হয় এই মামলা বা এই কার্যক্রমগুলো। এই ইলেকশন আজকে ভোট হয়ে গেল উপজেলা নির্বাচনের, 35% ভোট। ওভারঅল কি ইম্প্যাক্ট এই ভোটের, জনাব এম এ আজিজ? এখানে ভোট কোনো ইম্প্যাক্ট নাই। ভোট এখন যে হচ্ছে ধীরে 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 ভোটিং ব্যবস্থাটা শেষ হয়ে যাচ্ছে। তার আগে বলেন ভোট ব্যবস্থাপনা কবে ছিল? আচ্ছা, কোনোদিনই ছিল না। বলেন না, বলেন, বলতে থাকেন। আমার লেখাই আপনার কাছে আছে। হ্যাঁ আছে, বলেন। দেখেন ওখানে লিখে রাখছি। বলেন। মানে আমি বলছি প্রথম থেকে আজ পর্যন্ত কোনো নির্বাচনই ত্রুটিমুক্ত হয় নাই, লেখা আছে। আচ্ছা বলেন, 73 সালে কত শতাংশ ভোট পড়েছিল? সেটা বাদ। আর 79 কত শতাংশ পড়েছিল? বলেন, পার্থক্যটা দেখেন। হ্যাঁ আছে তো, সব লেখা আছে। হ্যাঁ বলেন, লেখা পড়েন, বলেন, এটা মুখে বলেন। লেখা আছে, কেন বলবো? লেখা আছে। কোনো নির্বাচনে আমরা দেখছি তো, নির্বাচনে? যখন নির্বাচন নিরপেক্ষ হতে পারতো তখনও তো ব্যালট বাক্স হেলিকপ্টার করে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, কয় জায়গায় এই দেশে তো সব 300 সিটে এক জায়গায় হোক আধা জায়গা হোক, আর কি আশ্চর্য হয়েছে তো। কি বলেন? সুতরাং এগুলো ইতিহাসে থাকবে। সুতরাং খালি ছাপাই গেলে তো হবে না, নিরপেক্ষভাবেই কইতে হবে। আমার কথা হলো যে এখন মানে আপনি নিরপেক্ষ কথা কইবেন না, এখন যে জায়গায় আসছেন ধরেন ভোটের ব্যাপারে যেটা হয়েছে, ধরেন এখন স্থানীয় সরকার নির্বাচনে এটা হচ্ছে প্রথমেই সমস্যাটা তৈরি হয়ে গেছে। আগে এই প্রতীক ব্যবস্থা ছিল না। প্রতীক ব্যবস্থা বিরোধী দল থেকে শুরু করে স্থানীয় সরকার বিশেষজ্ঞ সবাই বিরোধিতা করছে, সরকার এটাকে চাপাই দিছে। আবার জাতীয় ইলেকশনে আমি ডামি মিললে 4-5টা করে প্রার্থী দিয়ে গ্রুপিং এত তৈরি করে ফেলছে, কোনো নমিনেশন দেওয়া তার সরকারি দলের পক্ষে সম্ভব না। চেষ্টা করছে তো, কেন্দ্রের থেকে কমিটি করে চেষ্টা করছে, যখন পারবে না তখন আবার প্রতীক ছাড়াও করতে পারবে। তো এই যে ব্যাড ইন্টেনশন, এখান থেকেই তখন বিএনপি দেখছে ইলেকশন বর্জন করছে। ইলেকশন যে বর্জন করার ফলে বিএনপি করছে, যারা প্রার্থী হয়েছে ওই প্রথম যে দফা নির্বাচনে ওইটা যুগান্তরে ছাপা হয়েছিল, স্ক্যান করছি, একটা লোক ছিল প্রার্থী যে উপজেলা সভাপতি বিএনপির, একটা লোক, আর সব হলো ইউনিয়ন কাউন্সিল বগেরা তো এরকম তো 200-300 লোক এক্সপেল করে দিয়েছে। এক্সপেল করার পরে এখন ইলেকশনে তাদের পিছিয়ে কোনো বিএনপির লোকই যায় না, এখন আওয়ামী লীগের লোকও যায় না, কারণ তারা নিজেরাই যে ব্যালট বাক্স হাইজ্যাক, এই নিজের ইলেকশন এজেন্ট যাইতে দেয় নাই, এগুলি করছে। আর ইলেকশন যে 35% ভোট, 12টা পর্যন্ত আপনাদের টেলিভিশন সহ আমি 3-4টে টেলিভিশন দেখছি, 12টা পর্যন্ত কোনো লোকই ভোটার দিতে যায় নাই, মেয়ে কিছু তার করে থুইছে। কিভাবে দেখানো হয় 35%? হ্যাঁ, কিভাবে ওই যে জাতীয় নির্বাচনের সময় যখন 20 থেকে 45 প্রধান নির্বাচন কমিশনার যখন বলল যে 28% ভোট কাস্ট হয়েছে, তখন সেক্রেটারি সাহেব তখন কটা বাজে? হ্যাঁ, তখন বলে কি, হ্যাঁ শোনেন না, ওই 1 ঘন্টা ছিল, 1 ঘন্টা ছিল, ওই 2 ঘন্টাই ছিল। সেক্রেটারি সাহেব বলে কি, পিছন থেকে শেষ করে দিলেন, ভোট কাস্ট হয়েছে এত, তখন না সংখ্যা বাড়াইলো। এখন 35% ঘোষণা করতে হবে, একটা আগেও হয়েছে না, ওই একটা লেভেলে রাখতে হবে তো, 35-36 এর ভিতরে রাখতে হবে তো। উনি এই জন্য বলছে কম বেশি 35%, এটাকে বিশ্বাস করেন না, আমিও করি না। আচ্ছা, আপনার বিশ্বাস তো, আপনার বিশ্বাসের আমি তো দেখিনি এই লাইনে। আপনি তো বিশ্বাস জায়গা থাকলে আপনার বিশ্বাস কোন জায়গায় আছে এটা ব্যাখ্যা করা খুব কঠিন। আপনি একটা কথা খেয়াল করে দেখবেন যে 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে সর্বশেষ নির্বাচন, সেই নির্বাচনের শেষের 2 ঘন্টা কত ভোট পড়েছিল? যেই অনুপাতে ভোট পড়েছিল, বরঞ্চ তার চেয়ে কম ভোট পড়েছে 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে। অনেকটা পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার মতন,
3 ঘন্টার প্রশ্ন নিয়ে লিখতে থাকে, একেবারে শেষের আধা ঘন্টা দেখবেন ছাত্রের কলম কত গতিতে চলে, তখন শিক্ষক শেষ মুহূর্তে খাতা ধরে টান দেয়। মানে অতএব এই কথাগুলো যখন আমরা বলি না, আমরা কিন্তু না, কিন্তু স্থানীয় পর্যায়ে নির্বাচনে 35%, 36%, সবসময় 70-এর উপর না, না, হয়েছে। না, না, মানে এই মানুষের এই এখন তো আওয়ামী লীগের ভোটই কোন নাই। সময়? এখন তো আওয়ামী লীগের কোন ভোটই সময়? নাই। এটা কি আশ্চর্য কথা! আমি তো আকাশ থেকে পড়ি নাই, আপনিও আকাশ থেকে পড়েন নাই। 65-70-এর না, না। নিচে কোনো ভোট হয় নাই স্থানীয় শুনুন, সরকার শুনুন, নির্বাচন। স্থানীয় সরকারের নির্বাচনে বাংলাদেশের যত সময় যাবে ভোট কমবে। কারণটা হচ্ছে না, কিন্তু আপনি- সুভাষ দা, একটু থামাই, আপনি একটু থামাই, এলাকায়- আপনি একটু থামাই। পঞ্চগড়ের ভোটার। এই আর্গুমেন্ট আপনি দিবেন, হ্যাঁ। কিন্তু উনি যে প্রথমেই একটা কথা বলেছেন, সরকার বিরোধী সমালোচনা হয়তো আছে এবং সেটা প্রবেন, কিন্তু এই যে বলছে যে সরকারের মধ্যে বা সিস্টেমের মধ্যে একটা ডিনায়াল সিনড্রোম আছে, এই যে নির্বাচন ব্যবস্থা একটা ইরোশন হচ্ছে, নির্বাচনের উপরে মানুষের আস্থা কমছে, নানা কারণ থাকতে পারে, কিন্তু হচ্ছে তো। এই কারণগুলো চিহ্নিত করার জন্য আমরা কি কতটা সক্রিয়, কতটা ভাবছি? ইলেকশন কমিশন, পলিটিক্যাল সিস্টেম, পার্টিজ, মানে আস্থা কি আসলে বাড়ছে নির্বাচন আমি ব্যবস্থার আপনার উপরে? জহুর ভাই বলবো, এবং আপনি লজিক্যালি আপনি মানুষজন ভোটের ব্যাপারে অনাগ্রহী? আন্তর্জাতিক রাজনীতির খোঁজ খবর আমার চেয়ে আপনি বেশি রাখেন, আমার বলতে দ্বিধা নেই, এবং আমি এটা সবসময় স্বীকার করি। আজ থেকে 50 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভোটের প্রতি মানুষের আগ্রহ ছিল, এখনকার সময় সে আগ্রহ কি আছে? আমি আপনার উত্তর চাচ্ছি না, আমি প্রশ্নটা করলাম। এই উন্নত রাষ্ট্রগুলোতেই যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে 15-20% ভোট তা আমরা কি উন্নত হয়ে গেছি এখন? না না, আমি উন্নতির পথে যাচ্ছি তো অবশ্যই, নিজেকে উন্নত ভাবছি না কেন? বাংলাদেশ যেই জায়গায় গিয়েছে সেটা তো একটা সময় আদায় করার মতন দেশ। ওইটা মূল অতএব কারণ, বাংলাদেশ- আপনি মূল কারণ চিহ্নিত করছেন না ওটা? না, ওটা না, আমি বলছি যে মানুষের ভোট যে আগ্রহটা, এই যে এখন লোকাল গভর্নমেন্টের কথা বলছেন, 1977 সালে ঢাকা শহরে তখন 50টা ওয়ার্ড ছিল, তখন কিন্তু মার্কা দিয়ে ভোট হতো না, জিয়াউর রহমানের শাসনামলে। সেই সময় ব্যারিস্টার আবুল হাসনাত কি করে মেয়র হলেন? আওয়ামী লীগের একজন প্রার্থী ছিলেন পুরনো ঢাকার ফজলুল করিম, খুব জনপ্রিয় নেতা, তার নেতৃত্বে সেখানে 50টি ওয়ার্ডের মধ্যে 38টি ওয়ার্ডে নিরঙ্কুশ আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছিল। রাত্রেবেলা প্রতিরক্ষা সচিব এসে বললেন যে ব্যারিস্টার আবুল হাসনাত মেয়র। আমি এটা নিয়ে দীর্ঘ আমি কয়েক খণ্ডে কলাম লিখেছি, এটা আজকের পত্রিকা ঘাটলেই পাওয়া যাবে। এই যে নির্বাচন ব্যবস্থা ধ্বংস যে বলা হচ্ছে, ধ্বংস করেছে কে? এখন আজিজ ভাই যাদের সমর্থন করে তারাই ধ্বংস করেছে। আওয়ামী লীগ সরকারগুলো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাগুলো ধ্বংস করেছে। এটা বলতে গেলে তখন ইনি আবার অন্যদিকে চলে সেটা যাবে। কি ইমপ্রুভ করা, সেটা কি অবশ্যই আজকে যে কোথায় আপনি বলেন, চারটা আপনি- টার্ম, জহুরুল চারটা ভাই- টার্ম টানা জহুরুল কাজ ভাই- করার সুযোগ ছিল তো জহুরুল সরকার। ভাই, আপনাকে বলি, আপনি পঞ্চগড়ের ভোটার ধরেন, আমি সিরাজগঞ্জের ভোটার। আমি জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহের কারণে আমার চলে যেয়ে ভোট দিয়ে আসতে পারি, কিন্তু লোকাল গভর্নমেন্টে কিন্তু আমি ভোট দিতে যাব না। এই বাস্তবতা মানতে হবে। এখন সেই জায়গায় কখন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার সময় আমার সময়, না, কিন্তু আপনি পার্টিসিপেট ঢাকা করেন বিশ্ববিদ্যালয়- না, না না। না, এখানে ঢাকা আপনি বিশ্ববিদ্যালয়- পার্টিসিপেট করে দেখেন যে মানুষজন না, 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 না। 35-60 হয় কিনা কিংবা 70 হয় কিনা। সুযোগ নাই। আপনি ঢাকা এক পক্ষে বিশ্ববিদ্যালয় ভোট হলে তো এটা আমি সুযোগ বলি, এক থাকবে না। পক্ষে ভোট, এক পক্ষ আর এক পক্ষ যদি না আসে, হ্যাঁ, রাইট, আরেক পক্ষ না আসে, দ্যাট ইজ আনডিনায়েবল এটা তো ফ্যাক্ট, একেবারেই সেটা ঠিক আছে, কিন্তু আরেক পক্ষ আসার সুযোগ যদি তৈরি হয়, যখন সে 35 কি কেন, 40 তাকে আমি হবে না, নিশ্চয়তা কি করে দেবো যে বা আপনি ক্ষমতায় আসবেন কিংবা ভোট বেশি না না, পাবেন? সেটা বাদ দেন। আমি তাও বলছি তাই যে যাচ্ছে। না না, ধরেন যে এখন বিএনপি কোনো সময় পাওয়ারে গেল, তখন যদি আওয়ামী লীগ বয়কট করে সে 35%ই হবে, কিন্তু আওয়ামী লীগ আসলে, বিএনপি আসলে বা অন্য পার্টিগুলো থাকলে সেখানে 35 তো 70 হতে জহুরুল পারে, ভাই, আমরা অথবা ইতিহাস- 50 হতে পারে। জহুরুল ভাই, আমরা ইতিহাসকে অস্বীকার করছি কেন? 1979 সালে পার্লামেন্ট যখন ইলেকশন হয়, তখন আওয়ামী লীগের প্রতি যে শর্ত দেওয়া হয়েছিল, যে বলা হয়েছিল নির্বাচন বিধিমালায় শুধুমাত্র আওয়ামী লীগকে টার্গেট করে, যে জীবিত অথবা মৃত ব্যক্তি যার নামে শ্রদ্ধাবোধ জাগ্রত হয় তার কোনো নাম ব্যবহার করা যাবে না, ছবি ব্যবহার করা যাবে না। আওয়ামী লীগকে ঘোষণাপত্র গঠনতন্ত্র জমা দিতে হয়েছে বঙ্গবন্ধুর নাম এবং ছবি ছাড়া। সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগ 39 আসন পেয়েছিল, মিজান আওয়ামী লীগ আর একটা ভাগ ছিল, দেওয়ান ফরিদ গাজী একটা ভাগ ছিল, তারপর নির্বাচনে এটা একটা- অংশগ্রহণ করেছে এবং সে পার্লামেন্টে দুরন্ত রকম পারফরমেন্স। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে আপনি টানা বর্জনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এখন এটার মধ্যে রাজনৈতিক, হ্যাঁ নিশ্চয়ই আপনার মানে বিএনপি বলেন বা যারা বর্জন করছে তাদের রাজনৈতিক প্রজ্ঞার উপরে তারা হয়তো অনেক আস্থাশীল, কিন্তু আপনি কিভাবে দেখেন যে এই যে টানা বয়কটিং? এইটা Strategy. ওনার কাছে আমার লেখা আছে,
আমি বলেছি বিরোধী দলের ধারাবাহিক বর্জন নির্বাচনী ব্যবস্থাটাকে শেষ করে তো দিচ্ছে। ইউ আর ইকুয়ালি রেসপন্সিবল। তারপরেই বলছি, একটা গণতান্ত্রিক দেশে নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার সবগুলো দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে, কিভাবে বলুন তো? আর বিরোধী দল বলেন তো, নির্বাচনে বলেন। অংশগ্রহণ করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক, শান্তিপূর্ণ এবং বাংলাদেশের কালচারে কিন্তু যেখানে এত বিভক্ত রাজনৈতিক সংস্কৃতি, সেখানে সরকার দল খুব মানে নিজের উদ্যোগে হয়ে আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিবে, সেটাও তো প্রত্যাশা করা অনেক বেশি। এটা যদি কন তাহলে তো গণতান্ত্রিক দেশ না। আপনাকে না, সরকারের বিরোধী পক্ষ রাজনীতিরও থেকে- তো একটা প্রভাব থাকতে হবে। সরকার ঠিক আছে, সরকারি দলের পক্ষ থেকে তো সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এমন একটা পরিবেশ পরিস্থিতি আস্থা তৈরি করতে আচ্ছা হবে। জহুরুল ভাই, আমরা অস্বীকার করি সেটা তো করে না থামেন, সরকার। আমি শেষ করুক, আমি শেষ বলছি, আমি লিখেই দিয়েছি, ওনার তো শেষ দেশ হবে না। স্বাধীন হওয়ার পর থেকে প্রত্যেকটা সরকার নিজে জিততে চেয়েছে এবং তার বিরোধী দল কে হবে সেটাও পরিকল্পনা করেই ইলেকশন নির্বাচনে যাচ্ছে। একেবারে এটা লিখছে তো, এক পেশে ওনার কাছে আছে, না, না, ওনার কাছে আছে আমার কাছে থাকবে, আমার কাছে সব আছে। আপনার এবং আপনার এবং উনি প্রশংসা করছে না, না, এটাকে। আপনার আবার এখন বিরোধী করবো তো। প্রশংসা করছে। আপনার ঠিকুজি টিপুজি সব এখন আমার কাছে আছে, ওইটা বলে লাভ নেই। আমি একটা কথা বলি, মানে আমি আপনার একটা খুব খোলামেলা কথা বলি। আপনি নির্বাচন ব্যবস্থায় আপনি প্রাসঙ্গিকতা হারিয়েছেন। 2014 নির্বাচনের আগে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একেবারে স্পষ্ট করে তিনি আহ্বান করেছিলেন এবং বেগম খালেদা জিয়াকে তিনি টেলিফোন করেছেন। টেলিফোন করে বলেছেন, আসেন জি। আমরা কিভাবে নির্বাচন করতে পারি আমরা বসে ঠিক করি। এবং টেলিফোনে যে কাঁচা বাংলা শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা তো দেশবাসী এখন তার মনে আছে। এবং সম্পর্ক উন্নয়নের জন্য যতটুকু যা করা যায়, তার পিতাকে হত্যা করেছে, তার পিতার পরিবার পুরো একমাত্র বোন ছাড়া আর তার পৃথিবীতে এই জগৎ সংসারে কেউ নাই, এমন একটি নিষ্ঠুর বাস্তবতার মধ্যে দেশে রাজনীতি পথ চলছে। বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মৃত্যুর পর তিনি সমমর্মিতা জানানোর জন্য তিনি যে বদ্ধতার জন্য তিনি গিয়েছিলেন, সেখান থেকে তা উঠোন থেকে সুভাষ দেখুন, ফেরত পাঠানো হয়েছে। না আমি থামাচ্ছি না, এখানে আবেগ আমি থাকা আপনাকে রয়েছে না আমি কিন্তু। আপনাকে বলছি, এগুলো তো ধরেন আমাদের রাজনীতির একটা এবং কোন মন্ত্রণালয় অবিচ্ছেদ্য চান? যুক্তি না, না, হিসেবে কোন আসছে। কোন মন্ত্রণালয় চান, কোন ব্যবস্থা করতে চান, আসেন আমরা ঠিক করি। না আমি আপনাকে তাহলে সুযোগ দিচ্ছি কে দেবে? আপনাকে, কে দেবে কিন্তু- আগে? না না কিন্তু তার পরবর্তীতে যেইভাবে এগোচ্ছে সরকার, যেভাবে একতরফা একটা ব্যবস্থা কায়েম করা হচ্ছে, তাতে কি মনে হচ্ছে যে আপনি যা চাচ্ছেন সেটা সাস্টেনেবল হবে ভবিষ্যতের জন্য? আপনি ক্ষমতায় আছেন, আপনি আরও থাকবেন, কিন্তু এটা কি সাস্টেনেবল কিনা? একটা এরকম একটা পপুলাস কান্ট্রিতে, এরকম একটা সমস্যা জর্জরিত দেশে একপক্ষীয় একটা মানে সরকার, একপক্ষীয় একটা ব্যবস্থা যদি আপনি কায়েম করেন, সেখানে যদি কোনো মাল্টিপার্টি সিস্টেম, মাল্টিপার্টি পার্টিসিপেশন না থাকে, এটার ভবিষ্যৎটা কোথায়? আচ্ছা আমি বলি ভবিষ্যৎটা কোথায়। বিএনপির কথা আমি স্পষ্ট করে বলি, বিএনপি জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়ে তারা বাংলাদেশের রাজনৈতিক কাঠামো নিজের জন্য ধ্বংস করেছে, বাংলাদেশের কাঠামো ধ্বংস করবার তারা চক্রান্ত করেছিল। সেই জায়গায় তো সরকার নিশ্চুপ থাকবে না, সমস্যা তো সেখানেই। ক্রমাগত 2 বছর ধরে বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে শেষ করার তাহলে- চক্রান্ত জনাব ইমাজ। আমার মনে হয় এই দেশে 60% মানুষের নাগরিকত্ব বাতিল করে দিলে সমস্যা হবে, সমাধান হবে। অথবা বিকজ তারা আওয়ামী লীগ বিরোধী। হ্যাঁ, এরকম? তাই তো ওনার কথা তো তাই হলো, তার সাথে আপোষ করবে কিভাবে? বাহ। বাস্তবতা এরা ও দেশের বাংলাদেশের নাগরিক। 60% জঙ্গিবাদ এটা আওয়ামী লীগের না, অদ্ভুত সব আওয়ামী লীগের যুক্তি। শোনেন, আওয়ামী লীগের লোকও এদেশের নাগরিক, আমরাও নাগরিক। সবাইকে রেখেই, যেমন আপনার সাউথ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা, ডি ক্লার্ক হোয়াইট সারা জীবন অত্যাচার করছে না, বেরোয় ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে জাতিকে এক করছে। আমাদের সেই প্রসেসটা কোনোদিন হয়েছে? এটা মিলাতে পারছে না, ভারতে। মিলাতে পারলো না। হ্যাঁ, ভারতে বলি, শোনেন, আপনি ওটা মিলাতে- লেখা আছে, শোনেন, আপনি মিলাতে পারলেন না। ভারতে মিলাতে পারলেন না। ভারতে বলি এখনো দিল্লির লালকেল্লাতে সাউন্ড অ্যান্ড ভয়েস সিস্টেমে ওই দেশের স্বাধীনতাতে যাদের অবদান আছে তাদেরকে স্বীকার করা হয়। আমাদের দেশে সেটা হয়েছে। তারপরে আমি বলছি যে এই দেশের যত ক্ষত, বড় ছোট ক্ষত আছে, এটা কমিশন করে এটা সমাধান করা উচিত। কি কমিশন জাতীয় করবেন স্বার্থে। বলেন? হ্যাঁ, করুক, বলেন। করতে হবে। 1975 যদি- সালে 15 আগস্ট, তাহলে 2004 তো সালে সমাধান 21 আছে। আগস্ট, এই এখন ক্ষত তো আপনাকে সরকার দূর তো করার যা ইচ্ছে তাই পারে। তাহলে পদক্ষেপ নাগরিকত্ব নিয়েছেন? বাতিল করে দিক। না, বাতিল করুন। আওয়ামী লীগ যাদের সমর্থক না, সব নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বাইর করে দিক। সমাধান হয়ে গেল। এটা তো মেঠো বক্তৃতা। আপনি মেঠো পল্টনে গেলে বক্তৃতা। ভালো করবেন। না, আপনি পল্টনে গেলে ভালো করবেন। হাত তালি আমি অনেক পাবেন। বলতেছি আপোষ। এবং এই যে আপনার আলোচনা ভাইরাল করবেন হওয়ার না। প্রবণতা, আপনি এই বলেন, রাজনীতির এই বয়সে না, খুব আপনি জঘন্য। বলেন যে আমি আপনাকে খোলামেলা অন্য বলি। দল যে দোষ করছে তাদের দোষ স্বীকার করতে হবে। আমি তো বলছি, করেছে, দোষ স্বীকার করেছে।
করতে হবে, বসেন। না, কমিশন করেছে করেন। কিনা? কার কাছে করবে? আহ্বান করে ওবায়দুল কি? কাদেরের সাথে করবে, যে দৈনিক উঠে উঠে কথা বলে। বেহুশ হয়ে কথা বলেন না আজিজ ভাই, বেহুশ হয়ে কথা বলেন কেন? না। কার কাছে বলবেন? আরে এদিক তাকায় কথা বলেন আপনি না। ফরমাল সিস্টেমে করেন। আমি কি যেটা formal? বলছি, এটা তো পৃথিবীতে উদাহরণ আছে। আমি তো জহির একটা ভাই, একটু প্রস্তাব থামাবেন। দিচ্ছি, আমি অন্য বলি একটা- এবার। অন্য একটা আমি system বলি। করেন। বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তার যে উদারতা এবং তিনি এত কিছু সহ্য করার পরেও, বললাম তো 1975 সালে 15 আগস্ট, 2004 সালে 21 আগস্ট, এই ক্ষত দূর করবার কোনো উদ্যোগ জি। কোনোদিন বিএনপি কখনো নিয়েছে? কখনো নিয়েছে? বরঞ্চ 2022 সাল 23 সালে 21 আগস্টের দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবার সে পুরনো রেকর্ড, যে এটা জন্য আওয়ামী লীগই সব দায়ী। এটা কি ইতিহাস তাই বলে? বাস্তবতা তাই বলে? আর তিনি বললেন যে সব বহিষ্কার করে দিতে। সিঙ্গাপুরে জাতি রাষ্ট্রের পিতা যাকে বলা হয়, লি কুয়ান ইউ, তাকে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল, আপনি এত দরিদ্র রাষ্ট্রকে উন্নত রাষ্ট্র করলেন কি করে? তিনি একটা কথা উত্তর দিয়েছিলেন, যে সমস্ত সিঙ্গাপুরবাসীরা জাপানিদের দালালি করেছে, আমি তাদের নাগরিকত্ব দিই নাই, তাদের ভোটাধিকার দিই নাই। এই একটা কারণে উনি তো ওইটাই তরতর করে বলছেন। এগিয়ে চলেছে উনি তো বাংলাদেশ। ওইটাই বলছেন। দিয়েন না। তরতর করে না, এগিয়ে না, চলেছে উনি ওইটাই সিঙ্গাপুর। বলছেন। হয় আপোষ করেন, না হলে মানে- দিয়েন না। আপোষ একটা জায়গায় কাজ যান। করবেন। বঙ্গবন্ধু আপনি এইভাবে পরিষদে আপোষ গুতাগুতি করে করছেন। তো লাভ নাই। আপনি বঙ্গবন্ধু খুঁচার কথা দেন। দেশের যারা বিরুদ্ধাচরণ করেছে, তারা দেশের স্বঘোষিত খুনি, স্বঘোষিত যুদ্ধ অপরাধী, তাদের সাথে আপোষ করতে বলছেন। না, সেটা তো বিচারিক প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া আপনি সেই যা বিচার- করা সেই সেটা বিচার করছেন। আপনি করেননি। সেই করতেছেন বিচার তো আপনি বিচার। করেননি এবং বিচার করছেন, বাধা দিয়েছেন। ফাঁসি দিচ্ছেন, আরো দেন, না, না, না। সমস্যা নাই। আপনি বাধা প্রয়োজনে দিয়েছেন। আওয়ামী লীগের মধ্যে ভোটাধিকার বাতিল করেন, নাগরিকত্ব বাতিল করেন, অথবা আপনার সবার দোষ স্বীকার করে জাতিকে ঐক্যবদ্ধ করেন সবার দোষ জাতির মানে? স্বার্থে। সবার দোষ মানে? যার যে দোষ আছে। কার কি দোষ আছে? হ্যাঁ। আপনি দেশ ধ্বংস করছেন, দোষটাকে কেন রক্ষী বাহিনী দেশের লোক মারছে না? আপনি তার জন্য ক্ষমা চাবেন না? কোথায় রক্ষী বাহিনী? ট্রাকের পিছে বাগাবাড়ি ঘাট থেকে ট্রাকের পিছে মানুষের পায়ে দড়ি লাগায় পাকা রাস্তা দিয়ে টেনে মানুষ মেরে ফেলছে। এটার দায় স্বীকার করবেন না? একদম জাসদীয় বক্তব্য। জাসদীয় বক্তব্য ও, কেন? অদ্ভুত কথা আমি কি বলেন। জাসদ করছি নাকি? আপনি কি করছেন? তো এটা তো মানুষ মারছে। ছাত্রলীগ কত করছেন। এই হ্যাঁ, এটা তো এই গত আছেই। সংসদে বাদল সাহেব বলছে যে আমাদের 30,000 লোক মেরে ফেলছে। জি। আমার কোথায় আছে? সেলিম সাহেব ওদিকে 30 বলছে যে 30 জনের নাম বলুন তো। আওয়ামী লীগের এমপি সহ 30,000 লোক মেরে ফেলছে। এটার ভুল এই সংসদে বলছে। কারেকশন। এই গত সংসদে মাইনুদ্দিন খান বাদল মাইনুদ্দিন কখনো খান। বলেননি, কখনো বলেননি 30,000 লোক হত্যাকাণ্ড হয়েছে। শেষ করব। কার সাথে কার এই কথা এই জুড়ে দেন? এই আসলে আপনার লক্ষণ তো খুব খারাপ। রাজনৈতিক বিতর্ক আসলে, একজনের কথা আপনি হ্যাঁ, মুখে চলে যাবে। রাজনৈতিক বিতর্ক শেষ করা যাবে না। আমরা না, না, রাজনীতির পক্ষে তো আমি কোনো জি। দিই নাই। তিনি এই বয়সে এখন পল্টনীয় বক্তব্য। ধন্যবাদ জানাবো। ফিলিস্তিন নিয়ে একটু কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু আজকে আর এগোতে ফিলিস্তিনের পারছি প্রতি না। তাতে কোনো আগ্রহ নাই তো। জি, একমাত্র সরকার প্রধান জি। শেখ হাসিনাই। তিনি আজকে- সারা পৃথিবীতে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের জনগণ ধন্যবাদ ফিলিস্তিনি জানাতে মানুষের চাই সাথে আছে। জনাব সুভাষ সিংহ রায় আপনাকে এবং জনাব এম আজিজ আপনাকেও। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন সবাই। আর এই অনুষ্ঠানে দেখতে আপনারা ভিজিট করুন ntvbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে। আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেটও আপনারা জেনে নিতে পারেন।